আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2025-এর সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট ডেট হোক, জব প্রোফাইল হোক, পোস্ট প্রিফারেন্স হোক, প্রত্যেকটা রিজার্ভেশনের ডেট কী, তার ডাউট, সেফ জোন যেগুলো আমি প্রেডিক্ট করেছি, ভ্যাকেন্সি আরও ইত্যাদি। এই সমস্ত ভিডিওটা পুরোটা দেখবে, একটা 30 মিনিটের কাছাকাছি হয়তো ভিডিও হবে, তার থেকে কমই হবে আশা করি। এটা দেখলে তোমার সমস্ত ডাউট না ক্লিয়ার হয়ে যায়। ওই সমস্ত গ্রুপে গিয়ে বারবার জিজ্ঞাসা করতে হয় না এটা হলে কী হবে, ওটা হলে কী হবে। আমি তোমাদের 90%-এর উপরে ডাউট ক্লিয়ার করে দিই। আর তারপরে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিই। ওকে, কিন্তু যেগুলো ভিডিওতে ক্লিয়ার করা আছে সেই ডাউটের কিন্তু যদি তুমি জিজ্ঞাসা করো গ্রুপে বা এখানে কোথাও রিপ্লাই পাবে না। দেখো, ফর্ম ফিল আপ শুরু হয়েছে কবে থেকে? 28/10 থেকে। লাস্ট ডেট 27শে নভেম্বর। 29শে নভেম্বরের মধ্যে তুমি পেমেন্ট করতে পারো। দুদিন তোমাকে এক্সট্রা টাইম দিয়েছে। কারেকশান উইন্ডো হচ্ছে 30/11 থেকে 9/12। আচ্ছা, কারেকশান উইন্ডো মানে কি? তুমি ধরো ফর্ম ফিলে কোনো ভুল করলে সেই ভুলটা তুমি এই কারেকশান উইন্ডোতে চেঞ্জ করতে পারবে। আচ্ছা, তার জন্য কত টাকা লাগবে? 250 টাকা। SC STতে কি কোনো ছাড় আছে? না, ছাড় নেই, সবার জন্য 250 টাকা লাগবে। ওকে, এবার একটা কথা, যে কারেকশান উইন্ডোতে আমি কী কী চেঞ্জ করতে পারবো? তুমি তোমার মোবাইল নাম্বার আর মেল আইডি চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, আর তুমি দেখা গেল আগে আমার ভিডিও না দেখে অন্য জোনে ফর্ম ফিল করে দিয়েছো, এখন এই ভিডিও দেখার পর মনে হচ্ছে এই জোনে করলে বেটার হয়, কিন্তু তুমি সেটা পারবে না। তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি আর যে আরআরবিতে ফর্ম ফিল করেছো সেটা চেঞ্জ করা যাবে না। বাকি সমস্ত জিনিস তুমি এই কারেকশান উইন্ডোতে 250 টাকা দিয়ে চেঞ্জ করতে পারো। আর যাদের স্ক্রাইব আছে তাদের ডেটটা দেখে নিও। ওকে, নেক্সট পরেরটাই চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। অনেকে জিজ্ঞাসা করো আমি 12-এ পড়ি, মানে আমি অ্যাপিয়ারিং, আমি কি ফর্ম ফিল করতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে তোমার যে রেজাল্ট সেটা 28/11-র মধ্যে চলে আসতে হবে। এবার তুমি আমাকে বলো, আমাদের ইন্ডিয়াতে ঠিক কোন বোর্ডের 12-এর রেজাল্ট 28/11-র আগে বেরোয়? কোনো দিন বেরোয় না। যার পাস করার অলরেডি ওই মে মাসে পাস হয়ে গেছে, আর যার পাস করার আবার পরের বছর গিয়ে পাস করবে। তাহলে যারা এখন 12-এ ফর্ম ফিল করছো তারা তো মানে পারবে না হতে। হ্যাঁ, এবার যারা ওই ওপেনে পড়ছে সেটা আমি জানি না তাদের রেজাল্ট কখন বেরোয় কি না বেরোয়, আমার সেটা সম্পর্কে আইডিয়া নেই, আমি রেগুলার কোর্সের কথা বললাম। ওকে, আর কি, তুমি একটা আরআরবিতে ফর্ম ফিল আপ করবে, তুমি যদি ডিফারেন্ট আরআরবিতে ফর্ম ফিল করো তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, নেক্সট পরেরটা দেখো। এবার আমাদের 4টে পোস্ট কী কী দেখে নিই। CCTC এটা লেভেল 3, বাকি যা আছে সব লেভেল 2। দেখতে পেয়েছো? AC অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর এখানে কি আছে? ট্রেন ক্লার্ক। ওকে, তার মেডিকেল স্ট্যান্ডার্ড দেখে নাও, B2, C2, C2, A3। তাহলে সব থেকে সহজ হচ্ছে এই দুটো, তারপর এটা A3টা একটু কঠিন হয়। বয়স প্রত্যেকের 18 থেকে 30, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে এখানের। তাহলে দেখো, যার মাইনে সবচেয়ে বেশি মানে লেভেল 3-তে, তার ভ্যাকেন্সিও সবচেয়ে বেশি, তো এটা আমাদের জন্য সুখবর। ম্যাথ SSC হোক, রেলওয়ে হোক, WBPSC হোক, এর জন্য ম্যাথ আর রিজনিং যদি অনলাইন অফলাইনে পড়তে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। ওকে, দেখো পয়েন্টটা দেখো, পয়েন্টটাই কী বলছে? স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস। এবার এই A2, B2, B3 কী? যারা নিজেদের চেক আপ করে নিয়েছো তারা তো জানোই, যারা জানো না তারা কী করবে? এই পেজটার প্রিন্ট আউট নিয়ে চলে যাবে চোখের ডাক্তারের কাছে, তাকে গিয়ে বলবে আমার চেকটা করে দিতে, তারা এই পুরোটা দেখে চেক করে দেবে, ঠিক আছে? আর এই ভিডিওটা দেখবে, আমি এখানেই একটা কালার ভিশনেরটা দিয়ে দেবো, যেটা এখানে দেওয়া হয়নি, আমি যখন ভিডিও এডিট করবো তখন বসিয়ে দেবো। কালার ভিশনের একটা পুরো ছবি থাকবে, যে কালার ভিশন বলেছে না, কালার ভিশন পুরো ছবি থাকবে, অনেকগুলো সেই মানে একটা ছবির মধ্যে একটা লেখা নাম্বার মেশানো থাকবে। 6টা, আমি 6জন মানে 6টা থাকবে এমন একটা ছবি দিয়ে দেবো, 6টা বা 8টা। সেই 6টা বা 8টার মধ্যে তুমি যদি সবকটা পড়তে পারো তাহলে জানবে তোমার কোনো কালার ভিশন নেই। যদিও চোখের ডাক্তারের কাছে গেলে সে তোমাকে কালার ভিশনও চেক করিয়ে দেবে। তাহলে এটাই তোমার সবচেয়ে ভালো উপায়। 50 থেকে 300 টাকার মধ্যে হয়ে যায়। বিভিন্ন জায়গায় চোখের চেক আপ করতে অতটাও কস্টলি না, তো সেখান থেকে একবার চেক আপ করে নাও বছরে, তাহলে তোমাকে বারবার লাগবে না। তুমি A2, A3 সমস্ত চেক আপ বুঝে যাবে যে তোমার কতটা কি আছে। তো এই মেডিকেল স্ট্যান্ডার্ড থাকলে তবেই তুমি এই পোস্ট প্রিফারেন্স দেবে, সেটা মাথায় রেখো। তার কারণ দেখা গেল তুমি আগে দিলে এই পোস্টটা ট্রেন ক্লার্ক, এর কি A3। এবার দেখো A3-তে কী বলছে? A3-তে বলছে 6/9, 6/9 উইথ গ্লাস, মানে চশমা পরে ওই যে একটা পুরো একটা চার্ট থাকে চোখের ডাক্তার দেখাতে গেলে, তার শেষ লাইনের আগের লাইনটা তোমাকে চশমা পরে পড়তে হবে। ওকে, এটা কিন্তু বলে দিয়েছে। তো তুমি যদি এটা ক্লিয়ার করতে না পারো, দেখা গেল তুমি এই চাকরিটা পেয়েছো ট্রেন ক্লার্ক আগে দিয়ে পেয়েছো, মানে তুমি প্রিফারেন্সে আগে দিয়েছো, কিন্তু তুমি এইটা মেডিকেল ক্লিয়ার করতে পারলে না, তোমার নাম্বার বেশি আছে, তোমাকে এই 3টের মধ্যে বাকি কোনো পোস্ট দেওয়া হবে না। ক্লিয়ার? তুমি যে পোস্টটা সিলেক্ট করেছো তার মেডিকেল তোমাকে ক্লিয়ার করতেই হবে। দেখা গেল তুমি সবচেয়ে আগে এটা দিয়েছো, কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট, সিলেক্ট হয়ে গেলে, মেডিকেলে গেলে ফেল হয়ে গেলে,
তোমার নাম্বার বেশি আছে কিন্তু তুমি বলতে পারবে না আমার নাম্বার বেশি আছে, আমাকে দ্বিতীয় পোস্টটা দিয়ে দিন, তোমাকে দেওয়া হবে না। আরআরবি থেকে ক্লিয়ার বলে দেওয়া আছে যে মেডিকেল ক্লিয়ার করতে পারবে না, পুরো রিজেক্ট। তাই জন্য অবশ্যই নিজের মেডিকেল ফিটনেস দেখে তবে ফর্ম ফিল করো, নাহলে দেখা যাবে এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলে, টাকা দিয়ে বাইরে পরীক্ষা দিতে গেলে, ভালো করে পড়লে সব হলো, মেডিকেলে গিয়ে বাদ হয়ে গেলে। তো এই জিনিসটা যেন না হয়, বারবার তোমাদের বলে দিচ্ছি। এটাতে এখন 3.6K সাবস্ক্রাইবার হয়ে গেছে। স্কোর বুস্টার এবি আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে গিয়ে তোমরা জয়েন করে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে আছে বা তুমি সার্চ করলেও পেয়ে যাবে। বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা এটা আমাদের গ্রুপ, তো এখানেও তুমি জয়েন করে নাও, এখানে তোমাদের সমস্ত ডাউট তুমি এখানে শেয়ার করতে পারবে। নেক্সট পয়েন্টটা দেখো। ওকে, এজ লিমিট কী আছে এইটা থেকে খুব ভালো করে দেখে নাও, এখান থেকে দেখলেই বুঝতে পারবে। ইউআর-ইডব্লিউএস হলে তোমাকে 96 সালের 2রা জানুয়ারির মধ্যে জন্মাতে হবে, ওবিসি হলে 93, SC/ST হলে 91। এর চেয়ে পিছনে যারা জন্মেছো আর যারা 2008-এর মানে 2 তারিখ থেকে যে জন্মেছো 2008-এর, তারা পরীক্ষায় বসতে পারবে না, বাকি সবাই পরীক্ষায় বসতে পারবে। ওকে, নেক্সট পয়েন্টটায় চলে আসছি। দেখো পয়েন্টটাতে কি ফ্রি ট্রাভেল ফেসিলিটি, যারা SC/ST তারা কিন্তু একটা ফ্রি ট্রাভেল ফেসিলিটি পায়। কী করে পায় এখানে পুরো লেখা আছে, ভিডিওটা পজ করে দেখে নাও, আমি আর বাড়াচ্ছি না তাহলে টাইম নষ্ট হচ্ছে। ওকে, ফিস কত? 500, 250। ফিমেলদের জন্য ট্রান্সজেন্ডার, PWD, SC/ST, এক্স সার্ভিসম্যান সবার জন্য 250, আর যাদের নাম এখানে বললাম না তারা সবাই 500। হ্যাঁ, আর 400 টাকা তুমি ফেরত পাবে, এখানে 250 টাকা ফেরত পাবে, যদিও 400 টাকা ফেরত পাই না, টোটাল কেটে কুটে 380-র কাছাকাছি ফেরত পাবে তুমি। অবশ্যই ফর্ম ফিল যেখান থেকেই করো, সাইবার ক্যাফে করো, নিজে করো, নিজের অ্যাকাউন্ট নাম্বার দেবে, কারণ যে অ্যাকাউন্ট নাম্বার দেবে সেখানেই কিন্তু টাকাটা ফিরবে। পরেরটা ওবিসি, তুমি যদি ওবিসি হও, শুধু ওবিসি, অনেকের কাছে স্টেট ওবিসি থাকে, সেভাবে আমি ওই ওবিসি না। স্টেট ওবিসির কিন্তু রেলের বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষায় কোনো ভ্যালু নেই, তোমাকে বানাতে হবে নন ক্রিমি লেয়ার, OBC NCL। তুমি এখানে সার্চ করবে OBC NCL বাই স্কোর বুস্টার এবি, ডিটেল ভিডিও পেয়ে যাবে। আচ্ছা, OBC NCL কি বলছে, কবেকার মধ্যে রেলের লাগবে? 1 এপ্রিল 2025 থেকে ফর্ম ফিলের লাস্ট ডেট, মানে 28/11 বা 27/11 যেটাই ছিল তার মধ্যে OBC NCL লাগবে। এর পিছনের হলেও চলবে না, এর পরের হলেও চলবে না। তাহলে খুব ভালো করে ওরা ক্লিয়ার করে লিখে দিয়েছে, যখন এর বাইরের তুমি চেষ্টা করবে আজকেই OBC NCLটা বানিয়ে নেওয়া। 1 এপ্রিলের পর থেকে 28/11 বা 27/11 যেটা লাস্ট ডেট ছিল, কত ছিল? 27/11 ছিল লাস্ট ডেট ছিল 29/11। এই 29/11-র মধ্যে OBC NCL তোমাকে বানাতে হবে। যদি এর মধ্যে তুমি বানাতে না পারো তাহলে তুমি জেনারেল হিসেবে ট্রিট হবে। এবার কোশ্চেন আসে, আমি ধরো OBC দিয়ে ফর্ম ফিল করলাম কিন্তু আমি OBC NCL বানাতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তোমাকে ডিভির সময়, তুমি তো OBC NCL দিতে পারলে না, এখানে পুরো লেখা আছে তোমাকে ডিভির সময় OBC থেকে বাদ দিয়ে UR-এ ঢুকিয়ে দেবে। কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে তুমি CBT 1-এও UR কাট অফ ক্লিয়ার করেছো, CBT 2-তেও UR কাট অফ ক্লিয়ার করেছো। এমন না তুমি CBT 1-এ OBC দিয়ে ঢুকে গেছো, তাহলে তোমাকে OBC দেখাতেই হবে, না হলে তুমি বাদ। তুমি OBC-তে সিলেকশন নিচ্ছ মানে CBT 1-এও CBT UR দিয়ে সিলেকশন তোমায় যদি নিতে হয়, তাহলে CBT 1-এও UR কাট অফ ক্লিয়ার থাকতে হবে, CBT 2-তেও UR কাট অফ ক্লিয়ার থাকতে হবে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। EWS-এর ক্ষেত্রে কোনো ডেট ম্যাটার করে না, ফিনান্সিয়াল ইয়ার ম্যাটার করে। তোমার কাছে সার্টিফিকেটটা যেন ওই ফিনান্সিয়াল ইয়ার এই বছরের 2024-25 এর মধ্যে হলেই হবে। হ্যাঁ, ক্লোজিং ডেট এত তাহলে তোমার ওই মানে যে OBC-তে EWS-এ যেটা লেখা থাকবে যে তুমি 2024-25-এ এই ইনকামের মধ্যে ছিলে এবং তোমার সার্টিফিকেটটা ভ্যালু হচ্ছে 2025-26। মানে জেনে নাও, এই যে ফিনান্সিয়াল ইয়ার 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে তুমি যদি সার্টিফিকেট তুলে থাকো যে কোনো দিন 28/11-র পরেও তোলো, তাও তোমার EWS সার্টিফিকেট কিন্তু ভ্যালিড। মানে 1/4-এর পর থেকে 1/4-2025-এর পর থেকে EWS সার্টিফিকেট থাকলেই হবে, কোনো লাস্ট ডেট নেই। লাস্ট ডেট হচ্ছে কি 31 মার্চ 2026। ওকে, নেক্সট পরেরটা। আগেরটা অনেক PWD ক্যান্ডিডেট হিসেবে এসেছিলো, আমার থ্যালাসেমিয়া আছে, আমি কি করব? তাদেরকে বলবো পেজ 15 অনওয়ার্ডসে চলে যাও, এখান থেকে পুরো ডিটেলসে দেওয়া আছে, একটু দেখে নাও। এতটা এখানে আলোচনা করা সম্ভব না, তাহলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। এখানে তুমি পুরো যারা ফিজিক্যাল ডিসেবিলিটি যাদের আছে, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, তারা এইখানে গিয়ে পুরো ডিটেলসে দেখতে পারে যে কোন রোগ থাকলে বা কোন ডিসেবিলিটি থাকলে আমরা কোন পোস্টটা ফিল করতে পারবো। তোমাদের কাজ আমি আরও সহজ করে দিচ্ছি। এটা তুমি 30 নাম্বার পেজে গেলে পেয়ে যাবে। দেখো এখানে পুরোপুরি দিয়ে দিয়েছে এটার জন্য কারা কারা সুইটেবল। তাহলে দেখো এখানে পুরো দেওয়া আছে যে যদি VI হয় তাহলে হবে না, HI হলে হবে না, LD হলে হবে, আচ্ছা OD হলে হবে না, MD হলে হবে। এটা পুরোপুরি তোমরা জানো যাদের ডিসেবিলিটি আছে তাদের কোন রকমের ডিসেবিলিটি আছে,
পুরোটা এখান থেকে তুমি পড়ে দেখে করতে পারবে। তো এইটা তুমি 30 নম্বর পেজে গেলে পেয়ে যাবে। আর এই শর্ট ফর্ম যারা জানো না তারা তুমি এই 15 নম্বর পেজ থেকে পরপর করে লেখা আছে, তো পুরো জিনিসটা তোমরা একটু দেখে নিও। ওকে, পুরো নোটিফিকেশানটা দেখে নেবে। টেলিগ্রাম চ্যানেলে আছে স্কোর বুস্টার এবি, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নোটিফিকেশানটা তুমি সার্চ করবে আন্ডার গ্র্যাজুয়েট 2025 এনটিপিসি নোটিফিকেশান পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিও। আচ্ছা, পরেরটা দেখো, তুমি যারা আগে সিলেক্ট হয়ে অন্য কোথাও কাজ করছো তাদের কিন্তু জয়েনিংয়ের আগে এনওসি আনতে হবে, এটা আমরা সবাই জানি, তাও একবার বলে দিলাম। নেক্সট পয়েন্টটা, তোমরা যারা নতুন জয়েন করেছো এনওসির জন্য কিন্তু অ্যাপ্লাই করে দেবে। CBT 1 আমরা জানি কি আসে, 40, 30, 30, 100টা কোশ্চেন, টাইম কত, 90 মিনিট। সেম থাকে ওখানে যা আন্ডার গ্র্যাজুয়েটে থাকে তাও আন্ডার গ্র্যাজুয়েটে থাকে। হ্যাঁ, গ্র্যাজুয়েটে কিন্তু আগের বার মেশানো কোশ্চেন ছিল, মানে 100টা কোশ্চেন পরপর, কোথায় ম্যাথ, কোথায় রিজনিং, কোথায় জিকে ঠিক নেই, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে সেকশন করে দেওয়া ছিল। এটা এবার করে কিনা আমরা অবশ্যই খেয়াল করব। কিন্তু গ্র্যাজুয়েশনের CBT 2তে কিন্তু সেকশন করা ছিল না, মেশানোই ছিল। হ্যাঁ, তো হয়তো হতেই পারে যে গ্র্যাজুয়েশনে মিশিয়ে দেবে আর আন্ডার গ্র্যাজুয়েটে মেশাবে না। সিলেবাস, CBT 1 সিলেবাস দেখে নাও পজ করে, সিলেবাস আর কী পড়বো। ওকে, CBT 2 কী থাকবে, 50, 35, 35, এবার টাইম একই 90 মিনিট, 120টা কোশ্চেন, 20টা বেড়ে যাবে। CBT 1 থেকে 15 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয় CBT 2তে। আর ডিভি করাতে কিন্তু 1:1 ডাকা হয়। হ্যাঁ, ডিভিতে ডাকা হয় 1:1। আচ্ছা, এটা CBT 2 সিলেবাস ভালো করে দেখে নাও, CBT 2। ওকে, নেক্সট পরেরটা দেখে নাও। এইবার CBT 1 দিলে, CBT 2 দিলে, এবার কী করবে, এবার টাইপিং দিতে হবে। CCTC আর ট্রেন ক্লার্ক এই দুটোর জন্য কোনো টাইপিং নেই, এদের জন্য শুধুমাত্র এই দুটো নাম্বার যোগ করবে হয়ে যাবে। কিন্তু এই দুটো পোস্ট যার পাশেই টাইপিস্ট লেখা আছে তাদের এই নাম্বার তো যোগ হবে, প্লাস তাদের টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট যেটা থাকে, কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট, এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। ওকে, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেল টেস্ট হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেল টেস্ট হবে। তুমি যে কোনো একটা পোস্টের মধ্যে ক্লিয়ার করে গেলে তখন তোমাকে ডিভির জন্য ডাকা হবে। কতগুলো পোস্ট আছে আমরা দেখেছিলাম, কতগুলো পোস্ট ছিল, 3058টা। তো তুমি যেই ক্লিয়ার করবে ঠিক এই 3058 জনকেই ওরা ডাকবে ডিভির জন্য। ডিভিতে ডাকলো 3058 জনকে। এবার ডিভিতে ডেকে সমস্ত ডকুমেন্ট চেক হবে, ওবিসি কিনা, তুমি এসসি কিনা, তুমি ঠিকঠাক সার্টিফিকেট দিয়েছো কিনা। চেক করার পর দেখা গেল ওদের 100 জন শর্টফল হলো। চেক করার পর দেখা গেল ওদের 100 জন শর্টফল হলো। তাহলে সেই শর্টফল হলে ওরা কী করবে, নিচের দিক থেকে ক্যান্ডিডেটকে আবার ডাকবে। ডেকে 3058 জন যখনই হয়ে যাবে তখন, মানে যারা ওই 100 জন দেখা গেলো শর্টফল হলো, তাহলে 2958 হলো। ওই 2958 জনকে কিন্তু ওরা মেডিকেলের জন্য ডেকে নেবে। কী বললাম বোঝা গেল? ধরো 3058 জনকে ওরা প্রথমে ডিভির জন্য ডাকবে, আমি ধরছি 100 জনের ভুলভাল কিছু বেরোলো, তাদেরকে বাদ দিয়ে দিল, তাহলে 2958 জনকে কিন্তু ওরা মেডিকেলের জন্য ডাকবে। এবার যেই ওই 2958 জন মেডিকেলের জন্য আসবে তাদের মেডিকেল টেস্ট করানো হবে। মেডিকেল টেস্ট করানো হলে দেখো পুরো লেখা আছে। আর মেডিকেল টেস্ট কারা করাবে, আরআরবি কিন্তু করাবে, তুমি যে আরআরবিতে সিলেক্ট হবে তারা করাবে। মেডিকেল টেস্ট হওয়ার পর নির্ভর হবে যে কতজন চাকরিতে যাবে, বা সেই মেডিকেল টেস্টে তুমি ফেল হলে তোমাকে কিন্তু অন্য কোনো পোস্ট দেওয়া হবে না, আবারও বলে দিলাম। সেই মেডিকেল হয়ে যাওয়ার পর দেখা গেল এতগুলো ক্যান্ডিডেট আমার কম হলো, মেডিকেলও দেখা গেলো 100 জন বাদ হলো, তাহলে 200 জন ক্যান্ডিডেট কম হলো। এই 200 জনের জন্য আবার একটা মেরিট লিস্ট যদি দরকার পড়ে, ইফ রিকোয়ার্ড, তাহলে কিন্তু বানানো হবে। ওকে, এটা আমার যেন মাথায় থাকে। আচ্ছা, নেক্সট পরেরটা কী বলছে, লাইভ ফটো দিতে হচ্ছে। এবার জানো তাহলে লাইভ ফটোর জন্য কী কী কন্ডিশন আছে, খুব ভালো করে পড়ে নাও, এগুলো বারবার বলছি না। শুধু একটা জিনিসই মাথায় রাখবে, যেন মাথায় টুপি না থাকে আর চোখে চশমা না থাকে, ব্যাস। আর একটা ভালো ব্যাকগ্রাউন্ড নেবে, ওই ব্যাকগ্রাউন্ডে তোমার ঘর দেখা যাচ্ছে, একটা দেওয়াল নিয়ে নাও, শুধু দেওয়াল দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কোথাও গামছা মেলে দিয়েছো দেখা যাচ্ছে, এরকম ছবিও প্রচুর দেখা যায়। এইরকম ছবি কেন দাও আমি বুঝতে পারি না। ওকে, তো একটু ঠিকঠাক ছবি দেবে যে তোমাকেও তো দেখবে একজন। আচ্ছা, সিগনেচার কী পেনে করবে বলে দিয়েছে যে ব্ল্যাক পেনে কিন্তু সিগনেচার করতে হবে, নন ব্ল্যাকে করলে তুমি কি হবে, রিজেকশন। ব্লক লেটারে করলে রিজেকশন। সিগনেচার তো ব্লক লেটার হয় না, সিগনেচার কিসে হয়, সিগনেচার হয়তো এমনি নর্মাল লেখায়। তাহলে তোমাকে সিগনেচারের এই পুরো মাপটা দিয়ে দিয়েছে, কোন মাপের মধ্যে করতে হবে, 30 থেকে 49 আছে। এটা যারা পারছো না তারা কী করবে, নিজে সিগনেচার করবে, মোবাইল একটা ছবি তুলবে, দিয়ে ChatGPT-তে যাবে, পুরো ইনস্ট্রাকশনটা দিয়ে দেবে। এই পুরো ইনস্ট্রাকশনটা দিয়ে দেবে, যেই তুমি দিয়ে দেবে তখন ওরা পুরোপুরি এই ছবিটাই তোমাকে বানিয়ে দিয়ে দেবে। তো এটা তুমি একটু করতে পারো ওখান থেকে। সিগনেচার কালো পেনে করবে। দেখো এটা হচ্ছে আমাদের এবার সবচেয়ে যেটার জন্য তোমরা ওয়েট করে আছো, এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পুরো ভ্যাকেন্সির চার্ট উপর থেকে বড় থেকে ছোটো হিসেবে সাজানো আছে। দেখো আমাদের কলকাতাবাসীর জন্য কিন্তু ভাগ্য ভালো, কলকাতাতে আগের বারও বেশি ভ্যাকেন্সি ছিল, এবারও সবচেয়ে বেশি ভ্যাকেন্সির মধ্যেই পড়ছে, মানে টপ 3-তে কলকাতা সবসময় আছে। তো কলকাতা রেলওয়ে
কলকাতা রেলওয়ে সবচেয়ে বড় স্টেশন, ভারতের যে বড় মানে অন্যতম বড় স্টেশন, হাওড়া তো সবচেয়ে বড়, তারপর শিয়ালদা, এগুলো আছে। তো সেখানে কলকাতায় তো ম্যান পাওয়ার লাগবেই বেশি। কলকাতা মুম্বাই এই দূরতে ম্যান পাওয়ার সবচেয়ে বেশি লাগে, কারণ এই দূরতে দেখো সবচেয়ে ভ্যাকেন্সি বেশি। কলকাতায় ভ্যাকেন্সি বেশি যেমন, তেমন কলকাতার কাট অফও কিন্তু বেশি। তো এটা এনটিপিসি 2025-এর টোটাল ভ্যাকেন্সি লিস্ট একবার দেখে নাও যায়, যাদের প্রত্যেকটা জোনের ভ্যাকেন্সি আলাদা আলাদা করে ওখান থেকে না দেখবে তাদের জন্য। আচ্ছা, আরআরবি 2025 গাইডেন্স গ্রুপ আমরা চালু করছি। এই গ্রুপে যারা যারা জয়েন হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জয়েন করে নিও। অনেকেই জয়েন হয়ে গেছে, তোমরাও হয়ে নাও। আমরা 2024-এও করেছিলাম, 2024-এ এখনও আন্ডার গ্র্যাজুয়েট তো হয়নি, গ্র্যাজুয়েটটা বলতে পারি। গ্র্যাজুয়েটের CBT 2 হয়েছে। CBT 2-তে আমাদের টপ 3 মার্কস হচ্ছে 99, 97, 91। তো আমরা আমাদের মতো চেষ্টা করি পড়ানোর, তারপর বাকিটা তোমরা যতটা পড়বে তার থেকে আউটপুট বেরোবে। যদি এই গ্রুপে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করো। আমাদের পড়াশোনা শুরু হয়ে যাবে 10ই নভেম্বর থেকে, তাই দেরি করো না। আচ্ছা, এবার আমাদের রেফারেন্স কি? এই যে আমি সেফ জোনটা বানিয়েছি তার রেফারেন্স হচ্ছে এইটা, এনটিপিসি 2024। এটা গ্র্যাজুয়েট, কারণ আন্ডার গ্র্যাজুয়েটের লেভেল কিন্তু রেজাল্ট কিন্তু এখনও আসেনি। গ্র্যাজুয়েটে দেখো ভ্যাকেন্সি, আর সেই অনুযায়ী ইউআর ভ্যাকেন্সি, আর এখানে আমাদের কাট অফ কী ছিল পুরোটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে তুমি একটা তুলনা করতে পারবে যে আচ্ছা ভ্যাকেন্সি বেশিতে কি কাট অফ বেশি যাচ্ছে, ভ্যাকেন্সি কমতে কি কাট অফ বেশি যাচ্ছে, বা কোথায় কী যাচ্ছে, কোন জোনে কেমন ভ্যাকেন্সি যাচ্ছে। এই জিনিসটা দেখে আমি এর পরের স্লাইডটা যেটা দেখাচ্ছি, এই জিনিসটা দেখে কিন্তু সেটা করা হয়েছে। তো এটা দেখার পরে এখানে দেখো ছবিতে কিছু লাল দেওয়া আছে। তো এই লালগুলো আমার মনে হয়েছে যে এইখানে করা একটু রিস্কি। এবার দেখো শিলিগুড়িতে কিন্তু তুমি যদি ভালো করে একটু দেখো, শিলিগুড়ি সবচেয়ে কম ভ্যাকেন্সি আছে শিলিগুড়িতে, ইউআরের 3টে। আচ্ছা, এবার এখানে দেখো, এখানেও দেখো শিলিগুড়ি কিন্তু 20 নম্বরে আছে, এখানেও শিলিগুড়ি 20 নম্বরে আছে, কিন্তু কাট অফ গেছে 69। কাট অফ গেছে কিন্তু 69, 20-তে আছে। তাহলে 20-তে থেকেও কাট অফ যাচ্ছে 69, যেখানে এর ভ্যাকেন্সি কত? এর ভ্যাকেন্সি হচ্ছে 17টা ইউআরের। আচ্ছা, এর ভ্যাকেন্সি কত প্রয়াগরাজের? ইউআরে 103, মানে প্রায় 17-র 6 গুণ। তাও কাট অফও কিন্তু এখানে 7 নাম্বার বেশি। তাহলে আমরা এটা বলতে পারবো না ভ্যাকেন্সি কম মানেই কাট অফ বেশি যাবে। তাহলে একইভাবে তুমি যদি এবার শিলিগুড়ি দেখো, এবারের শিলিগুড়িও কিন্তু শেষে, তাহলে এবারও কি শিলিগুড়ির কাট অফ কমই যাবে? এটা বলা খুব রিস্কি। এবং দেখো, শুধুমাত্র CBT 1-এর কাট অফ দেখলেই কিন্তু হবে না, CBT 2ও বুঝতে হবে। ইউআরে ভ্যাকেন্সি কটা আছে? মাত্র 3টে আছে। ইউআরে ভ্যাকেন্সি মাত্র 3টে আছে, টোটাল ভ্যাকেন্সি 7টা আছে। তাহলে এবার একটা জিনিস তুমি একটুখানি ভাবো, যখন তুমি CBT 1 দেখছো, 3-এর এগেনস্টে 3, 15, 45 জনকে ডেকে নিচ্ছে। এবার দেখা গেল ওই 45 জনের মধ্যে টপ 3 অনেক বেশি পেয়ে বসে আছে, নিচের জন হয়তো কম পেয়েছে, ওই জন্য কাট অফটা কম লাগছে। মানে কাট অফ এই 69-এর মানে কি? কাট অফ এই 69 এর মানে কি? মানে হচ্ছে যে যাকে লাস্ট নেওয়া হয়েছে সেই 69, দেখা গেলো যে শুরুতে আছে সে 95 পেয়ে বসে আছে। তাহলে তুমি 70-75 পেয়ে কাট অফ ক্লিয়ারে তো কোনো লাভ হবে না, কারণ নেবে তো ওই টপ 3 জনকেই, আর সমস্ত জনের টপ প্রায় আশেপাশেই থাকে। তো সেই হিসেবে ভাবনা চিন্তা করে যেগুলো একদম কম ভ্যাকেন্সি সেগুলো রিস্ক নিতে পারিনি। ওকে, তো এখানে যদি দেখা যায় টোটাল আর ইউআরটা এখানে দিয়ে দিয়েছি, বাকিরা তুমি এইখান থেকে দেখে নিও, কারণ এই চারটা এতটাই বড় হয়ে যাবে যে এখানে ফিট হবে না পিপিটিতে। বাকিটা এখানে আছে, আমি টোটাল আর ইউআরটা এখানে রেখেছি। তো এইখানে যেহেতু ভ্যাকেন্সি সবথেকে কম, এদেরকে আমি রেট করে দিয়েছি, এখানে করা ধরে নিচ্ছি বাদ। আর মুজাফফরপুরে কম ভ্যাকেন্সি, তাও অ্যাপ্লাই করবে। পাটনাতে কম ভ্যাকেন্সি, এগুলো তো ডেড জোন, মানে কম ভ্যাকেন্সির মধ্যেও অ্যাপ্লাই করছি আমি। শিলিগুড়ি সেই হিসেবে বাদ দিয়ে রেখেছি। এবার উপরে প্রয়াগরাজ, এটাও আমি আমার মতো বাদ রেখেছি। আজমেরও আমি বাদ রেখেছি, বিলাসপুর বাদ রেখেছি, গোরখপুর, আমেদাবাদ, জম্মু কাশ্মীর আমার ধারণাতে আমি বাদ রেখেছি। জম্মু কাশ্মীরকে তুমি একটু কনসিডার করতে পারো, কিন্তু ওই আবারও হয় জম্মু কাশ্মীরে গিয়ে চাকরি করা একটু ডিফিকাল্ট আমাদের এখানকার ছেলে মেয়েদের ক্ষেত্রে, তাই না? বলতে চাইছি না আমি মানে কী হয় কি না হয়, কিন্তু সবাই জানো। আচ্ছা, এবার দেখো যেগুলো সবুজ, তো আমার মনে হচ্ছে এবার সবথেকে বেশি সেফ জোন হবে সেকেন্দাবাদ। দেখো 1 নম্বরে দিয়ে রেখেছি সেকেন্দাবাদকে। ওকে, তারপরে 2-এ কাকে রাখছি? আমি 2-এ রাখছি হচ্ছে তিরুবনন্তপুরম। 3-এ মালদা, ওই আস্তে আস্তে সবুজটা ওরকম কমিয়েছি। 4-এ ব্যাঙ্গালোর রাখছি। 5-এ কে আছে? 5-এ চেন্নাই। 6 আর 7 ঠিক বুঝতে পারিনি, গুয়াহাটি বা মুম্বাই এর মধ্যে যে কোনো একটা হবে। গুয়াহাটি বা মুম্বাই যদি তোমাকে চয়েস করতে হয় অবশ্যই গুয়াহাটি করো, কারণ মুম্বাই কিন্তু লিভিং কস্ট প্রচণ্ড বেশি। মুম্বাইতে এই 2-3 লেভেলের মাইনেতে সার্ভাইভ করা কিন্তু কঠিন। ওকে, মুম্বাই, পুনে, নয়ডা, ব্যাঙ্গালোর এগুলোতে আলাদাই লেভেলে এখন খরচা হচ্ছে। 6-7 হয়ে গেল। 8-এ কাকে রাখছি? 8-এ রাখছি রাঁচিকে। আর 9-10-এর মধ্যে কলকাতা বা কে আছে? ভোপাল, এদের মধ্যে যে কোনো একটাকে রাখতে পারো। তো এবার এটাই যে তুমি যদি এখন কলকাতায় চাকরি করবে তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যদি এখন 85+ মার্কস পাও, তুমি যদি 90+ মার্কস পাও, তাহলে তুমি অবশ্যই কলকাতা ফিল করে দাও। এই মার্কস পড়লে তুমি যে কোনো জায়গায় ক্লিয়ার করতে পারবে। তো এটাই ব্যাপার যে তুমি যদি নিজের জায়গায় চাকরি করতে চাও কলকাতায়, তাহলে তোমাকে তো বেশি পড়াশোনা করতে হবে, কারণ কলকাতা সবার পছন্দের জায়গা। কলকাতা আমাদের বাঙালিরা তো ফর্ম ফিল আপ করছেই, তার সঙ্গে বিহার থেকে হোক, ইউপি থেকে হোক, ঝাড়খণ্ড থেকে হোক, সমস্ত জায়গা থেকে ফর্ম ফিল হবে।
নর্থ ইস্ট থেকে যারা করবে, যদিও পার্টিসিপেট খুব কম হয় পার্টিসিপেশন, তাও নর্থ ইস্ট থেকে সবাই কলকাতায় ফর্ম ফিল করবে। তো কলকাতা কিন্তু একটা চাপের জোন, সেই হিসেবেই কলকাতাতে, আর আগের বার কী ছিল, এনটিপিসি গ্র্যাজুয়েটে কলকাতায় অনেক লেভেলের ভ্যাকেন্সি ছিল, মানে অন্য জায়গায় 200টা ছিল, ওর কাছে 1000টা ছিল। এবার তো তা না, এবার দেখো গায়ে গায়ে কলকাতা 215 ইউআর, মুম্বাই 190, তো ঠিক গায়ে গায়ে ব্যাপারটা আছে, জাস্ট ডবল, সেকেন্দ্রাবাদের ডবল। তো এটা আমার ভাবনা চিন্তা করে আমি এটা রেখেছি, বাকিটা তোমাদের কী মতামত তোমরা এখানে জানাতে পারো। তারপর পরীক্ষা হবে, কাট অফ হবে, অনেক কিছুর উপর নির্ভর করে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোথায় কী আছে না আছে। আবারও বলছি, রেলওয়ে 2025-এর যেটা গাইডেন্স গ্রুপ আমাদের শুরু হবে 10 তারিখ থেকে নভেম্বরের, এখানে অবশ্যই তোমরা জয়েন করে নাও, তোমাদের জন্য ভালো হবে। আর আমরা চেষ্টা করবো আমাদের মতো যতটা ভালো করা যায়। আর এটা যার জন্য তোমরা ওয়েট করে আছো, এবার ফর্ম ফিল করে দিও, আর দেরি করো না, পরে আবার সার্ভার ইস্যু হয়ে যেতে পারে। আর হ্যাঁ, মোটামুটি তো দিয়ে দিলাম তোমাদের জন্য। এবার যেটা হয়, অনেকবার বলবে যে ভিডিও তো যদি বলেই দিই সেভ জোন, তাহলে সেভ কী করে থাকে, আমার ভিডিও কতজন দেখবে, হয়তো খুব বেশি হলে এটার ভিউ 10,000 হবে, তার বেশি তো হবে না, সেটা আবার এখান থেকেই হবে। তো আমার তো অতটা রিচ হয় না, কিছু হয় না, তো আপাতত আমি বলছি মানে সেভই থাকবে। কোনো দিন যদি ভবিষ্যতে বড় চ্যানেল হয় তখন আনসেভ হতেও পারে, বলে দেওয়ার পর দেখা গেলো সেখানে বেশি হয়ে গেল। তো আশা করি আমি বলে দেওয়ার পর সেখানে বেশি হবে না, এতটাও ম্যানুপুলেট এখনও করতে পারবো না মানে পুরোটাকে। চলো, আজকের ভিডিও অবধি থাকছে, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।